তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস সাবজেক্টটা নিয়ে, এবং টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস সাবজেক্টের আজকে প্রথম লেকচার নাম্বার 1 আর কি। এবং আজকে আলোচনা করব চ্যাপ্টার 1, চ্যাপ্টারের নাম হলো মেট্রিক জগৎ। তো এই চ্যাপ্টার জানতে গেলে মানে এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে ম্যাথগুলো করতে গেলে বা থিওরিগুলো পড়তে গেলে আমাদের হচ্ছে কিছু বেসিক বিষয় জানতে হবে। তো আজকে আমরা বেসিক বিষয় এবং তার সাথে দু একটা থিওরিয়ামস আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের প্রথমত জানতে হবে মেট্রিক ও মেট্রিক জগৎ কি। যেহেতু চ্যাপ্টারটার নামই হলো মেট্রিক জগৎ, তাহলে মেট্রিকটা কি, মেট্রিক জগৎ কি, এগুলো কিন্তু জানতে হবে। তো আমাদের জানতে হবে মূলত এই জিনিসটা, আর বাকিগুলো আপনারা পড়ে নিন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে মেট্রিক জগৎ কি বলা হচ্ছে, মনে করি এক্স একটা অশূন্যক সেট। তাহলে এক্স একটা অশূন্যক সেট হবে, তার চিত্রণটা হলো ডি সাজ দ্যাট এক্স ক্রস এক্স টেন্ডস টু আর কে মেট্রিক বলা হবে যদি সকল এক্স ওয়াই জেড বিলংস টু এক্স এর জন্য নিম্নের স্বীকার্যগুলো সিদ্ধ করে। অর্থাৎ মূল বিষয় হলো যে এখানে আপনার হলো যে এখানে যে চারটা সত্য দেওয়া রয়েছে 1 2 3 4, এই চারটা সত্য যদি এক্স একটা অশূন্য সেট মেনে চলে তাহলে সেটাকে আমরা বলবো মেট্রিক জগৎ। ঠিক আছে, আচ্ছা। এবং মেট্রিক জগৎকে এক্স দ্বারাও প্রকাশ করা হয় অথবা এক্স কমা ডি দ্বারাও প্রকাশ করা হয়। তো এই যে এক্সটাকে মেট্রিক জগৎ বলা হবে এই চারটা সত্য যদি মেনে চলে। তাহলে এখানে কি কি সত্য আছে দেখেন, যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই এটা 0 থেকে বড় বা সমান হবে। তাহলে এই যে এক্স আর ওয়াই, সাপোজ ধরেন এটা এক্স একটা বিন্দু ওয়াই একটা বিন্দু, এর যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা কি হবে, 0 থেকে বড় বা সমান হবে। এটা হলো 1 নম্বর সত্য। 2 নম্বর সত্য হলো এক্স এবং ওয়াই এর যে দূরত্ব সেটা 0 হবে, এক্স এবং ওয়াই এর যে ডিস্টেন্স সেটা 0 হবে। এখন কখন 0 হবে, যখন এক্স আর ওয়াই সমান হবে। আচ্ছা, এক্স আর ওয়াই সমান হওয়া মানে কি, এক্স আর ওয়াই সমান হওয়া মানে এই ওয়াইটা হচ্ছে এই জায়গায় থাকা, অর্থাৎ এক্স এর জায়গায় থাকা। যেমন এই একটা বিন্দু, এইটাই এক্স এইটাই ওয়াই, সেই ক্ষেত্রে কি হলো, সমান হয়ে গেল। আর সেই ক্ষেত্রে তার দূরত্বই কোনো থাকতেছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তার দূরত্বটা কিন্তু 0 হবে। যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0 হবে যদি এবং কেবল যদি এক্স সমান ওয়াই হয়। অর্থাৎ এক্স যেখানে আছে এই জায়গাতেই ওয়াইও থাকে। তাহলে একই জায়গায় থাকলে তো তার কোনো দূরত্ব হওয়ার কথা না, দূরত্ব হবেও না, সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। এবার 3 নম্বরে হলো যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান হলো ডিস্টেন্স অফ ওয়াই কমা এক্স, এই দুটো সমান হবে। বিষয়টা হলো যে এক্স থেকে ওয়াই এর যতটুকু দূরত্ব, ঠিক একইভাবে ওয়াই থেকে এক্স এরও দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে এখানে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই এর যে দূরত্ব হবে, ঠিক একইভাবে উল্টা দিক থেকে যদি আসি, ডিস্টেন্স অফ ওয়াই কমা এক্স এর দূরত্ব সেই দুটো কিন্তু সমানে হবে। ঠিক আছে, তাহলে এটা এক্স থেকে যদি আমরা ওয়াই এর দিকে যাই এবং এক্স এবং থেকে ওয়াই এর দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে আবার ওয়াই থেকে এক্স কে ফিরে আসতেও কি হবে, 5 মিটারে হবে। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে 3 নম্বরে হলো যে সাপোজ ধরেন এর মধ্যবর্তী একটা বিন্দু রয়েছে, সেটা আমি ধরে নিলাম জেড, তাহলে এই যে এক্স কমা ওয়াই, ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে খণ্ডিত হলো। সেই ক্ষেত্রে এটা একটা ভাগ দুইটা ভাগ হয়ে গেল। আমরা এটাকে বলতে পারি যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল, সেই ক্ষেত্রে দুইটা ভাগ, একটা হলো ডিস্টেন্স অফ এক্স কমা জেড প্লাস ডিস্টেন্স অফ জেড কমা ওয়াই। এটা এখানে লেখা হয়েছে যে ডিস্টেন্স অফ এক্স কমা জেড প্লাস হলো ডিস্টেন্স অফ জেড কমা ওয়াই। আর এই যে এইদিকে তার বাম পাশে কি লেস দ্যান ইকুয়াল যেটা আছে, এখানে হলো ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই। অর্থাৎ ডিস্টেন্স, অর্থাৎ এটা কি লেখা যায়, এক্স ওয়াই সমান কি লেখা যাবে, এক্স জেড প্লাস জেড ওয়াই। এই জিনিসটাই মূলত এখানে বুঝলেই হয়ে গেল। তাহলে একটি অশূন্য সেট এক্স কে উক্ত সেটে বর্ণিত একটি মেট্রিক ডি সহ একত্রে মেট্রিক জগৎ বলে। একে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এক্স কমা ডি দ্বারা প্রকাশ করা হয় অথবা ক্যাপিটাল লেটারে বা বড় হাতের এক্স দ্বারাও প্রকাশ করা হয়। তো এই হলো মেট্রিক জগৎ। এই সংজ্ঞাটা বুঝছেন কিনা দেখেন, এটা দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করব এবং ম্যাথ করার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে হচ্ছে দেখেন খোলা গোলক জানতে হবে, বদ্ধ গোলক। তাহলে আমরা প্রথমত দেখি খোলা গোলকটা কি। দেখেন, মনে করি এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ, অর্থাৎ এই যে এইটা হলো একটা মেট্রিক জগৎ। এটাকে এক্স দ্বারাও প্রকাশ করতে পারেন, এক্স কমা ডি দ্বারাও প্রকাশ করতে পারেন। তাহলে এইটা হলো আপনার একটা মেট্রিক জগৎ এবং এ হলো এক্স এর একটা উপাদান। দেখেন এই যে এক্স এর ভিতরে কি আছে, এ আছে, তাহলে এটা কি এক্স এর উপাদান বা এক্স এর মধ্যে অবস্থিত। আচ্ছা,
এরপরে আপনি এখানে একটা গোলক অঙ্কন করেন, সেই গোলকটার অর্থাৎ এটা কি এক্স মেট্রিক জগতের মধ্যে একটা গোলক অঙ্কন করলেন যার কেন্দ্র হলো এ, ব্যাসার্ধ হলো আর, আর এখানে দেখেন এক্সটা হলো ওই গোলকের মধ্যে, বাইরে কিন্তু নয়। আচ্ছা, এখন কথা হলো খোলা গোলকটা কি? খোলা গোলকটা হলো, আমি এই সাধারণভাবে আগে জিনিসটা বুঝাই দিই। খোলা গোলক হলো এই যে গোলকটার ভিতরে বিন্দুগুলো অবস্থান করবে, এই যে বাউন্ডারি বা এটাকে পরিধি বলা হচ্ছে, পরিধির মধ্যে কোনো কিছু অবস্থান করবে না, কোনো সেটা বিন্দু হোক বা যাই হোক, পরিধির বা বাউন্ডারির ভিতরে অবস্থান করবে। যে কোনো বিন্দু হতে পারে, যে কোনো গোলক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই পরিধির উপর বা পরিধির বাইরে কোনো বিন্দু থাকবে না, সেটাই হলো আপনার খোলা গোলক। আর যদি এই যে বাউন্ডারিটা রয়েছে এর উপর যদি কোনো বিন্দু হয়, যেমন দেখেন এই যে বদ্ধ গোলকের ক্ষেত্রে বা ক্লোজড গোলকের ক্ষেত্রে এই যে পরিধির উপর কিন্তু একটা বিন্দু আছে, দেখেন এক্স অবস্থিত হয়েছে। তো এই রকমের যদি পরিধির ওপর কোনো বিন্দু থাকে সেইটাকে বলা হবে বদ্ধ গোলক। আর পরিধির ভিতরে যদি বিন্দুগুলো থাকে, সেটা যে কোনো কিছু হোক, গোলক হোক, মানে এই গোলকের ভিতরে আরো গোলক হতে পারে, অসংখ্য অনেক কিছু হতে পারে। তো যদি পরিধির বা এই বাউন্ডারির ভিতরে হয় সেটা হবে খোলা গোলক, আর যদি পরিধির উপরে হয় সেই ক্ষেত্রে হবে বদ্ধ গোলক। সাধারণভাবে এই দুইটা জিনিস বুঝছেন? হ্যাঁ, এখন খোলা গোলকের সংজ্ঞাটা দেখেন, যে একটা তো আমাদের মেট্রিক জগৎ লাগবে, এটা হলো আমার একটা মেট্রিক জগৎ, মেট্রিক জগৎকে এক্স কমা ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এই এক্স এর ভিতর একটা কেন্দ্র, এই যে গোলকের কেন্দ্র এইটা আবার কি এক্স এর কিন্তু উপাদান বা এক্স এর মধ্যে অবস্থিত, সেটা এ বিলংস টু এক্স। তখন এখানে যে ব্যাসার্ধ রয়েছে আর, আরটা তো অবশ্যই জিরোর থেকে বড় হবে, আরটা ব্যাসার্ধ তো কখনো শূন্য হবে না, তাহলে ব্যাসার্ধ সর্বদা, আপনি এটা মনে রাখেন যে ব্যাসার্ধ যে কোনো সময় সব জায়গায় কি হবে, জিরোর থেকে অবশ্যই বড় হবে। এর জন্য এই যে গোলকটাকে লেখা হয় সার্কেল অফ, এখানে কি কি আছে, এ হলো কেন্দ্র, কমা হলো আর, তাহলে এ কমা আর লেখা যাবে। এই যে গোলকটাকে লেখা যাবে সার্কেল অফ এ কমা আর, অর্থাৎ কেন্দ্র হলো এ, ব্যাসার্ধ হলো আর। তাহলে এই যে এর জন্য সার্কেল অফ এ কমা আর, অর্থাৎ ব্যাসার্ধ আর কেন্দ্র হলো এ, সমান আমরা কি লিখতে পারবো, এখানে একটা হলো এক্স আছে, দেখেন এই যে এক্সটা এটা কি গোলকের ভিতরে অবস্থিত, অর্থাৎ এক্স যে মেট্রিক জগৎ তার ভিতরে এক্সটা অবস্থিত। তাহলে এই যে এক্স বিলংস টু এক্স হাজ দ্যাট হবে ডি, এখানে এ কমা এক্স হবে। এই দেখেন এ হলো কেন্দ্র আর এখানে ব্যাসার্ধটা হলো এক্স। কেন ব্যাসার্ধটা, এই যে দেখেন আর তো আমরা নেই, এখানে আর নিলে তো হচ্ছে আপনার একটা বদ্ধ গোলকে চলে যাবে, কিন্তু এটা কি নিতে হবে, অবশ্যই পরিধিটার ভিতরে অবস্থিত কোনো একটা বিন্দু হতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এক্স একটা বিন্দু যা কিনা আর ব্যাসার্ধের থেকে কম, তার মানে এই বাউন্ডারির ভিতরে সেই বিন্দুটা অবস্থিত। তাহলে এই যে আমার আর এর জায়গায় বসলো এক্স, এবং এটা কি হবে দেখেন লেস দেন আর, অর্থাৎ ব্যাসার্ধ যে আর রয়েছে তার থেকে ছোট, অর্থাৎ এখানে এ আর এর যে ডিস্টেন্স রয়েছে সেটার থেকে এ আর এক্স এর ডিস্টেন্সটা ছোট হবে। ডিস্টেন্স অফ, যদি আপনি এখানে ডিস্টেন্স নেন এ আর এটা তো পরিধি পর্যন্ত আর রয়েছে, তাহলে ডিস্টেন্স অফ এ কমা আর এইটা, আচ্ছা এ কমা আর এর থেকে কি এ কমা এক্স এর ডিস্টেন্সটা ছোট হবে, এই হলো বিষয়। এই এক্সটা হলো আর এই যে গোলকের ভিতরে, এজন্য এটা আর এর থেকে ছোট। আচ্ছা, কেউ উন্মুক্ত গোলক বা সংক্ষেপে গোলক বলে যার কেন্দ্র এ এবং ব্যাসার্ধ হলো আর। এই যে সংজ্ঞাটা বুঝছেন? আচ্ছা, আমি সংজ্ঞাটা আরেকবার বুঝাই দিই, কারণ হলো কি এগুলো অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগবে। দেখেন আমি বিষয়টা আপনাকে বলি, যে আপনার প্রথমত হচ্ছে একটা মেট্রিক জগৎ থাকতে হবে, সেটা আমি ধরে নিলাম যে মেট্রিক জগৎটা হলো এক্স, ঠিক আছে, একটা মেট্রিক জগৎ এটা হলো একটা এক্স মেট্রিক জগৎ। এখন এই যে এখানে একটা গোলকের কথা বলতে, যেহেতু খোলা গোলক, আমরা একটা গোলক অঙ্কন করে নিব। তাহলে গোলক অঙ্কন করতে গেলে আমার একটা কেন্দ্র লাগবে আর একটা ব্যাসার্ধ লাগবে, সেটা হলো আর। আচ্ছা, এখন এই যে এই গোলকটাকে লেখা হবে কিভাবে, গোলককে প্রকাশ করা হচ্ছে সার্কেল অফ, এখানে কেন্দ্র হলো এ, ব্যাসার্ধ হলো আর, এই সার্কেল অফ এ কমা আর এটাই হলো গোলক। এই রকমের থাকলে আমরা বুঝবো যে সেটা হলো গোলক। আচ্ছা, এখন
খোলা গোলকের যেহেতু কথা বলছে, তাহলে এর বিন্দুগুলো অবশ্যই কি হবে, পরিধির মধ্যে অবস্থিত হবে। তাহলে এইটা বিন্দুর নাম দিলাম আমি এক্স। তাহলে এখানে এই যে আর এর থেকে কিন্তু এক্সটা ছোট, কারণ এই আরটা বাউন্ডারি পর্যন্ত আছে, কিন্তু এক্সটা বাউন্ডারি পর্যন্ত নাই। তাহলে এক্সটা কিন্তু আর এর থেকে ছোট। আচ্ছা, তাহলে এখন এখানে কি কি কন্ডিশন থাকবে দেখেন। এক নম্বরে হলো আপনার কন্ডিশন যেটা, সেটা হলো এ যেটা কেন্দ্র, সেটা এটা অবশ্যই মেট্রিক জগতের উপাদান হতে হবে। 2 নম্বর যে কন্ডিশন, এবং এই ক্ষেত্রে কি হবে, অবশ্যই ব্যাসার্ধটা তো 0 থেকে বড়, এটা সব সময়। এবং এখানে সার্কেল অফ বা গোলক যেটা সার্কেল অফ এ কমা আর সমান কি হবে, আমার এখানে যে এক্সটা রয়েছে, এই যে ছোট হাতের যে এক্সটা অবশ্যই এটাও কি মেট্রিক জগতের মধ্যে অবস্থিত এক্সটাও। তাহলে এই যে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট হবে ডিস্টেন্স অফ এ কমা এক্স। এই যে এ কমা এক্স আমরা ডিস্টেন্সটা নিব, এ কমা এক্স, এবং এই ডিস্টেন্সটা অবশ্যই কার থেকে ছোট হবে, যেহেতু ব্যাসার্ধ আর, এটা পরিধি পর্যন্ত, এটা পরিধির সামান পর্যন্ত, তাহলে অবশ্যই এটা আর এর থেকে ছোট হবে। এটাকে আমরা, এটা যেহেতু একটা সেট, এই সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এই যে এখানে দুইটা যে লাইন লিখলাম, এই দুটো লাইন কিন্তু প্রয়োজন হবে পরবর্তীতে। এখন বদ্ধ গোলকের ক্ষেত্রে কি হবে, ওই একইভাবেই আমরা লিখবো, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে, এই যে দেখেন লেস দেন ইকুয়াল আর, অর্থাৎ পরিধির মধ্যেও কোনো বিন্দু থাকতে পারে। তাহলে এই যে মনে করি এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ এবং এ বিলংস টু এক্স, অর্থাৎ এটা এক্স এর মধ্যে অবস্থিত, তখন আরটা তো 0 থেকে বড়ই হবে, ব্যাসার্ধ সবসময় 0 থেকে বড়। তাহলে এটা যেহেতু একটা গোলক, তাহলে সার্কেল অফ এ কমা আর, বদ্ধ গোলকের ক্ষেত্রে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিবেন। যেমন ক্লোজ ইন্টারভেল আমরা কিন্তু জানি থার্ড ব্র্যাকেটকে বলা হয়, তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হবে। সমান হলো এখানে কি, এই যে এক্সটা রয়েছে, এক্সটা এই এক্স মেট্রিক জগতের মধ্যে অবস্থিত, তাহলে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট ডিস্টেন্স অফ এ থেকে এক্স, এ কমা এক্স, এই যে এ কমা এক্স, ডিস্টেন্স অফ এ কমা এক্স, এবং এটা কি আরও তো এই পরিধি পর্যন্ত, এক্সটাও পরিধির উপর রয়েছে, তাহলে আমরা লিখবো যে লেস দেন ইকুয়াল আর। ঠিক আছে, এটা একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিব, কে বদ্ধ গোলক বা বদ্ধ বল বলে, যার কেন্দ্র এ, ব্যাসার্ধ হলো আর। এই সংখ্যাটা বুঝছেন? এখন এরপরে আমরা যাই, এরপরে আমরা জানবো হচ্ছে উন্মুক্ত সেট। উন্মুক্ত সেটটা কি বলা হচ্ছে, মনে করি এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ এবং এ ইহার একটি উপসেট। তাহলে এক্স কমা ডি একটা আচ্ছা, এখানে দুইটা কি দেওয়া রয়েছে, সংজ্ঞা দেওয়া রয়েছে, আমরা ছোট যেটা সঙ্গে এটা পড়বো। দেখেন, তাহলে উন্মুক্ত সেট কাকে বলে, এ একটি উন্মুক্ত সেট যদি, এক নম্বর কন্ডিশন কি, এ বিলংস টু এ হবে, অর্থাৎ এ এর মধ্যে এই এটা ছোট হাতের এটা থাকবে, এর জন্য একটি আর গ্রেটার দেন 0 থাকে, যেন আবার আরেকটা কন্ডিশন কি, আরটা 0 থেকে বড় হবে, যেন কি হয়, এই যে এস মানে সার্কেল অফ এ কমা আর এর উপসেট হবে এই জিনিসটা। যদি আমি আরেকটু হাতে কলমে বুঝাই দিই, দেখেন এখানে উন্মুক্ত সেট যখন কথাটা আসবে, তখন আমাদের তিনটা জিনিস লাগবে। এক নম্বর জিনিস হলো, আমি যদি একটু চিত্রটা দিয়ে বুঝাই দিই, এটা হলো একটা, সাপোজ ধরেন এইটা হলো একটা উন্মুক্ত সেট, হ্যাঁ, এটা একটা খোলা সেট, ঠিক আছে, এর ভিতর আর একটা আমরা সেট নিলাম, ঠিক আছে, এর ভিতর। তাহলে এই যে এটাকে আমি দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম এ, আর এটা হলো পুরোটাতেই এটা এ একটা উন্মুক্ত সেট। এই যে কেন্দ্রটাকে দিলাম এ, এর ব্যাসার্ধটাকে দিলাম হচ্ছে আর, এই যে এর ভিতরেও কিন্তু একটা, আপনি যে কোনো নিতে পারেন আর কি, যে কোনো বিন্দু এক্স, উন্মুক্ত সেট যেহেতু। তাহলে এখন দেখেন এখানে কি জিনিস থাকতে হবে, এই যে কেন্দ্র যে এটা রয়েছে, এটা কার উপাদান, এর উপাদান, তাহলে এই যে এ বিলংস টু এ থাকতে হবে। এখানে যে এই যে ব্যাসার্ধটা রয়েছে আর, আরটা ব্যাসার্ধ সবসময় 0 থেকে বড় হবে, এটা গেল। এরপরে হলো সার্কেল অফ, এখানে কি আছে, কেন্দ্র এ ব্যাসার্ধ আর, তাহলে সার্কেল অফ এ কমা আর, এইটা কি হবে, উপসেট হবে কার, এই যে এই উন্মুক্ত সেটের। এই জিনিসগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে, চিত্রের মাধ্যমেও আপনি স্মরণ রাখতে পারেন। জিনিসটা কি বোঝা গেল? তাহলে সংজ্ঞাটা কিভাবে দিবেন, দেখেন এ একটি উন্মুক্ত সেট যদি এই যে এর মধ্যে এ আছে, তাহলে এ বিলংস টু এ এর জন্য আরটা কি ব্যাসার্ধ 0 থেকে বড় থাকে, যেন কি হয়, এই যে কন্ডিশনটা আমরা পাই। এটাই হলো উন্মুক্ত সেটের সংজ্ঞা। এরপরে দেখেন বদ্ধ সেটটা কি, একটি মেট্রিক জগৎ এস কমা ডি এর একটি সেটকে বদ্ধ বলে যদি এডি এর সকল সীমা বিন্দুকে ধারণ করে, যদি এর সকল সীমা যে বিন্দুগুলি থাকবে,
মানে ওই যে বাউন্ডারির উপর যে বিন্দুগুলি থাকবে সবগুলোকে যদি ধারণ করে তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ সেট। সংখ্যাটা একটু পড়ে নেবেন আর কি, তাহলেই হবে। এরপরে যদি আমরা যাই, দেখেন কোসির অনুক্রম। কোসির অনুক্রমটা কি বলা হচ্ছে, মনে করি ডি মেট্রিক সহযোগে এক্স একটি মেট্রিক জগৎ, তাহলে এক্স একটা মেট্রিক জগৎ আর এক্স কমা ডি লেখা হয়, সেই ক্ষেত্রে ডিটা হলো মেট্রিক, তাহলে ডি মেট্রিক সহযোগে এক্স একটা মেট্রিক জগৎ। আর অনুক্রমকে সবসময় এরকম কিন্তু এই যে লেস দেন গ্রেটার দেন এইভাবে লেখা হয়, এক্স এন তার একটি অনুক্রম যদি প্রত্যেক এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকে, যেন এম কমা এন এন এর থেকে যদি বড় হয়, বা ডি এক্স এন কমা এক্স এম লেস দেন এপসাইলন হয়, তবে এক্স এন কে কোসির অনুক্রম বলে। আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু আপনাকে পড়ে নিতে হবে, কারণ আমরা যখন থিওরিগুলো প্রমাণ করব তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। এখান থেকে কি কি জিনিস লাগবে দেখেন। 1 নম্বর হলো যে কোসির অনুক্রমকে এভাবে আপনার হচ্ছে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে এক্স এন এইভাবে প্রকাশ করা হচ্ছে, এবং এপসাইলনটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকবে, এবং এম কমা এন এটা এন এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বড় হাতের এন এর থেকে বড় হবে, এবং ডি অফ এক্স এন কমা এক্স এন মানে ডিস্টেন্স অফ এক্স এন কমা এক্স এম এটা এপসাইলনের থেকে ছোট হবে। এই কন্ডিশনগুলো জাস্ট মনে রাখবেন, আর পরীক্ষায় তো 1 নম্বরের জন্য আসলে সংখ্যাটা এইভাবে লিখতে হবে। এরপর দেখেন মেট্রিক জগতের অনুক্রমের অভিসৃতি। অভিসৃতির ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, এক্স কমাটি মেট্রিক জগতে এক্স এন অনুক্রমকে অভিসারী বলা হয় যদি এক্স বিলংস টু এক্স বিদ্যমান থাকে, যেখানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ডিস্টেন্স অফ এক্স এন কমা এক্স সমান 0 হয়। এখানে এক্স কে এক্স এন অনুক্রমের সীমা বলে আমরা এটাকে লিখতে পারি। জাস্ট এখান থেকে আপনি এই যে এইভাবে আমরা লিখতে পারি, এইটা একটু মনে রাখবেন, পরবর্তীতে এটা লাগবে, ঠিক আছে। আমি তো অঙ্কগুলো দেখছি যে 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 জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলোই শুধু এখানে কিন্তু বলে দিচ্ছি। তো এটা তো আর পরীক্ষায় আসে না আর কি 1 নম্বরের জন্য। তো এই জন্য আপনার এখানে যে এই যে একটা মেট্রিক জগৎ যখন অভিসারী হয় তখন আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন সমান এক্স লিখতে পারি, এই জিনিসটা পরবর্তীতে লাগবে। তো এখন এরপরে দেখেন আমরা ইউক্লিডীয় জগৎটা যদি একটু দেখেন, বলা হলো বাস্তব সংখ্যার এন পোল এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন এর সেট সাধারণ যোগ ও গুণন প্রক্রিয়া এবং প্রচলিত নর্ম এক্স এর নর্ম। এই নর্ম বলতে দেখেন এই এই হচ্ছে আপনার লাডি, দেখেন দুইটা দুইটা করে লাডি দেওয়া হয়েছে, ঠিক আছে। এভাবে লেখা হয় সমানুপাতিক রুট ওভার এক্স ওয়ান এর মডুলাসের উপর স্কোয়ার প্লাস এক্স টু মডুলাসের উপর স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখানে যে এই যে এক্স ওয়ান এক্স টু যে বিন্দুগুলি রয়েছে সেগুলো খালি প্রত্যেকটাই কি হবে, এক্স ওয়ান এর মডুলাসের উপর স্কোয়ার প্লাস এক্স টু এর মডুলাসের উপর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হলো এখানে একটা প্লাস নাই, প্লাস হলো এক্স এন এর মডুলাসের উপর স্কোয়ার। এই রুটটাকে আপনি চাইলে আবার হাফ করে লিখতে পারেন, পাওয়ার 1/2 আকারেও লেখা যাবে, ঠিক আছে। তো সহযোগে নর্মমুক্ত ভেক্টর জগৎ গঠন করে এই জগৎ ইউক্লিডীয় জগৎ বলা হয় এবং আর এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউক্লিডীয় জগৎকে আর এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এই হলো বিষয়, এই হলো সংজ্ঞা। আচ্ছা, এই চ্যাপ্টারের যে সংজ্ঞাগুলো বুঝাই দিলাম বুঝছেন কিনা দেখেন। এখন আমরা থিওরিগুলো প্রমাণ করব। আচ্ছা, এখন দেখেন থিওরিগুলো একটু দেখি। এখন থিওরিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, থিওরিতে বলা হচ্ছে দেখেন যে প্রমাণ করো যে উন্মুক্ত গোলক বা খোলা গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট। তাইলে কি উন্মুক্ত, প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন তাহলে এখানে প্রথমত আপনাকে কি করতে হবে, খোলা গোলক বা উন্মুক্ত গোলক কিন্তু নিতে হবে। তাহলে দেখেন মনে করি এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ, তাহলে আমাদের এই যে মেট্রিক জগৎটা এখানে আলোচনা করা হয়েছে সেটা হলো এক্স কমা ডি। এটা এই যে গোলাকার যেটা, এটা পুরোটা কিন্তু একটা মেট্রিক জগৎ। আচ্ছা, এখন ধরি এক্স এ সার্কেল অফ এ কমা আর একটি খোলা গোলক, তাহলে আমাদের একটা গোলকের প্রয়োজন হবে। এক্স বলতে এই মেট্রিক জগৎটাতে এই যে দেখেন এ, এই যে ব্যাসার্ধ আর, কেন্দ্র এ ব্যাসার্ধ আর, এইটা নিয়ে এবং এই গোলকটা মিলে আমার একটা গোলক হয়েছে, তার নাম দেওয়া হয়েছে এস অফ বা সার্কেল অফ এ কমা আর। এই জিনিসটা কি বোঝা গেল? এটা হলো প্রথম গোলক। এই কথাটা এখানে বলা হলো যে এক্স এ, অর্থাৎ ধরি এক্স মেট্রিক জগতে সার্কেল অফ এ কমা আর, অর্থাৎ কেন্দ্র এ ব্যাসার্ধ আর নিয়ে একটা গোলক আমরা ধরে নিলাম প্রথমত, সেটা হলো সার্কেল অফ এ কমা আর। বোঝা গেল? আচ্ছা, তাহলে আচ্ছা আপনি ঘুমাচ্ছেন মানে শোনা যায় কিনা দেখেন।
ও আচ্ছা, দেখেন এরপরে দেখেন, তাহলে আমরা এই যে সার্কেল গোলকটা সমান কি লিখতে পারবো, যে সার্কেল অফ এ কমা আর, এখানে আমার কেন্দ্র এ ব্যাসার্ধ আর সমান কি লেখা যাবে, এখানে দেখেন এই যে ওয়াইটা আছে গোলকের মধ্যে কিন্তু ওয়াইটা অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারি, এটা তো একটা এক্স মেট্রিক জগৎ, তাহলে এক্স মেট্রিক জগতের মধ্যে ওয়াইটা অবস্থিত, তাহলে ওয়াই বিলংস টু এক্স সাজ দ্যাট আমি কি লিখতে পারি, যে ডিস্টেন্স অফ এ ওয়াই, এই যে এ ওয়াই এটা কার থেকে ছোট, দেখেন আর এর থেকে কিন্তু ছোট, কারণ ব্যাসার্ধ হলো আর, আর এই দেখেন এটা কিন্তু গোলকের মধ্যে, আর আরটা হলো একবারে বাউন্ডারি পর্যন্ত, আর এটা বাউন্ডারির সামনেই কিন্তু শেষ হয়েছে, তাহলে এই যে ডিস্টেন্স অফ এ কমা এ আর ওয়াই এর যে দূরত্ব সেটা অবশ্যই আর এর থেকে ছোট হবে, আর আরটা তো জিরোর থেকে বড়, এটা একটা সেট। আর যে কোনো বিন্দু এক্স বিলংস টু, এর ভিতরে আবার এই যে আর একটা যে কোনো বিন্দু নেওয়া হয়েছে সেটা হলো এক্স, সেই এক্স বিলংস টু এটা কার মধ্যে আছে, গোলকের মধ্যে, এস অফ এ কমা আর এর মধ্যে, যে এক্স বিলংস টু এস অফ এ কমা আর এর জন্য আমরা পাই, সেই ক্ষেত্রে কি পাবো, ডিস্টেন্স অফ, এখন এ আর এক্স এর ডিস্টেন্সটা নিব, এ কমা এক্স, এ আর এক্স এর ডিস্টেন্স সেটা কি হবে, অবশ্যই এটাও আর এর থেকে ছোট হবে, দেখেন এক্সটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এই জায়গায় কিন্তু শেষ, তাহলে এর থেকে এক্স পর্যন্ত এই জায়গায়, আর আটটা তো আপনার বাউন্ডারি পর্যন্ত, তাহলে এটা তো বাউন্ডারির সামনেই এই যে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে আপনার এটা এই ডিস্টেন্স অফ এ কমা এক্সটা কি হবে, আর এর থেকে ছোট হবে, যেখানে আটটা বড় হবে জিরোর থেকে। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন তো। এখন দেখেন এরপরে আমরা ধরে নিব, এই যে ধরে নেওয়া মানটা আপনারা কিভাবে মনে রাখবেন, এটাও চিত্র থেকেই মনে রাখা যাবে, দেখেন যে এখানে এ, তারপরে হলো এ, এই দেখেন এ, তার থেকে হলো এক্স, আবার এখান থেকে এই যে এর থেকে বাউন্ডারি পর্যন্ত এই দূরত্বটা হলো এপসাইলন, এই যে এক্স থেকে বাউন্ডারি পর্যন্ত এই দূরত্বটা হলো এপসাইলন, এখানে এপসাইলন দেওয়া রয়েছে, তার মানে এক্স থেকে বাউন্ডারি পর্যন্ত এইটা হলো এপসাইলন, তার মানে এখানে আপনার এটাকে কয় ভাগে, মানে এ থেকে আর পর্যন্ত কয় ভাগে ভাগ করে দিতে, দেখেন এর থেকে এক্স, আবার এক্স থেকে এপসাইলন, এইভাবে কিন্তু ভাগ করে দিতে, আমি যদি রেখাটা এখানে অঙ্কন করলাম, এইটা হলো আপনার এ, এইটা হলো এক্স, আর এই পর্যন্ত হলো এই যে এখান থেকে এই পর্যন্ত হলো এপসাইলন, এখানে কিন্তু এই যে আরটাকেই মূলত, এটা আমাদের কি ব্যাসার্ধ আর, আরটাকেই মূলত এরকম খণ্ডিত হয়েছে, যে এ এক্স এপসাইলন, এখানে কিন্তু আমরা পাইছি আরটাকেই, যেমন এই যে এর থেকে বাউন্ডারি পর্যন্ত আর, এই আরটাকে মানে খণ্ডিত করা হলো এর থেকে এক্স, আবার এক্স থেকে এপসাইলন, এইভাবে কিন্তু আমাদের এখানে হয়েছে। তো এখন এখান থেকে আমরা এই যে এপসাইলনের মানটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো, দেখেন এপসাইলন, আমি যদি দিই এই যে এপসাইলনটা, এপসাইলন সমান কি হবে, আমার এই যে সম্পূর্ণ অংশটা হলো আর, আর এখান থেকে যদি আমি মাইনাস দিই ডিস্টেন্স অফ, এই যে এর থেকে এক্স যদি বাদ দিই, তাহলে এই অংশটুকু কি হবে, এপসাইলনের মান আমরা পাবো এই অংশটাতে, অর্থাৎ বিষয়টা আমি আরেকবার বলি, এটা হলো পুরোটাই আর, আরটাকে ওই চিত্রের মধ্যে ভাঙা হলো, এটা এর থেকেই যে আর আর কি, এটা এ, তারপরে এখান থেকে গেল এক্স, আর এই যে পরিধি পর্যন্ত আমার হলো এটা কি এপসাইলন, তাহলে এখন এইটা তো পুরোটাই হলো আর, এটা কি পুরোটাই হলো আর, তাহলে আমি কি লিখতে পারি, দেখেন তো আর সমান ডিস্টেন্স অফ এ এক্স, এ কমা এক্স, আর এর সাথে প্লাস হবে এপসাইলন, এখন দেখেন বা আর এই যে ডিস্টেন্সটা যদি আমি বাম পাশে নিয়ে আসি, মাইনাস ডিস্টেন্স অফ এ কমা এক্স সমান হবে এপসাইলন, এটাই এখানে লেখা হয়েছে যে এপসাইলন সমান আর মাইনাস ডিস্টেন্স অফ এ কমা এক্স, এই যে এপসাইলন সমান আর মাইনাস ডিস্টেন্স অফ এ কমা এক্স, এই জিনিসটা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এপসাইলন গ্রেটার দেন 0 এবং ডিস্টেন্স অফ, দেখেন এপসাইলন গ্রেটার দেন 0 হবে, এটা যেহেতু খুবই ক্ষুদ্র ব্যাসার্ধ, তো এটা এই যে এখানে যে ছোট গোলক হয়েছে সেই গোলকের কিন্তু ব্যাসার্ধ হলো এপসাইলন, তাহলে ব্যাসার্ধ তো সবসময় 0 থেকে বড়ই হবে, তাহলে এটা 0 থেকে বড়, এবং এই যে এখান থেকে আপনি হচ্ছে ডিস্টেন্স অফ এ কমা এক্স এর মান বের করবেন, করলে কি হবে, আপনি সাপোজ এই যে মাইনাস ডিস্টেন্স অফ এ কমা এক্স এটা বাম পাশে বাড়াই দেন, সেই ক্ষেত্রে আমি প্লাস ডিস্টেন্স অফ এ কমা এক্স,
আর এই যে প্লাস এপসাইলনটা বাম পাশ মানে ডান পাশে আসলে সেই ক্ষেত্রে আর আছে, সাথে মাইনাস হবে এপসাইলন। এই যে ডিস্টেন্স অফ a, x সমান হবে আর মাইনাস এপসাইলন, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দেওয়া হলো। এখন আমরা পাই সার্কেল অফ x, এপসাইলন, যেমন এই যে এখানে যে আমার ছোট্ট একটা গোলক রয়েছে সেইটাকে আমাদের নাম দেওয়া হলো সার্কেল অফ x, এপসাইলন, কারণ এখানে কেন্দ্রটা হলো x আর ব্যাসার্ধটা এপসাইলন, তাহলে আমরা তো এটাকে নাম দিতেই পারি যে সার্কেল অফ x, এপসাইলন সমান কি হবে, এখানে এই যে এই গোলকটার মধ্যে y অবস্থিত আছে, তাহলে y বিলংস টু x, যেহেতু এটা একটা পুরো একটা মেট্রিক জগৎ, এই মেট্রিক জগতের মধ্যে yটা অবস্থিত, তাহলে কি হবে যে y বিলংস টু x, যে y এর মধ্যে মানে x এর মধ্যে y অবস্থিত, সাজ দ্যাট ডিস্টেন্স অফ x, y, এই যে ডিস্টেন্স অফ x, y, এই যে x, y এর ডিস্টেন্স, এবং সেইটা কার থেকে ছোট হবে, এপসাইলনের থেকে ছোট হবে। দেখেন এই যে গোলক পর্যন্ত হলো এপসাইলন, এই কেন্দ্র থেকে গোলক বাউন্ডারি পর্যন্ত হলো এপসাইলনের দূরত্ব, কিন্তু এটা বাউন্ডারির ভিতরে অবস্থিত, y বিন্দুটা বাউন্ডারির ভিতরে অবস্থিত, মানে ছোট গোলকটা যেটা রয়েছে বাউন্ডারির ভিতরে অবস্থিত, কাজেই আমরা বলবো যে এখানে এইটা এই যে ডিস্টেন্স অফ x, y এটা এপসাইলনের থেকে ছোট, যেখানে এপসাইলনটা 0 থেকে বড়, এটা একটা সেট। এবং y বিলংস টু কি হবে, ওয়াইটা কার মধ্যে অবস্থিত, সার্কেল অফ x, এপসাইলনের মধ্যে, এবং বা আমি এখান থেকে লিখতে পারি ডিস্টেন্স অফ x, y, এবার এই যে x, y এর যে ডিস্টেন্স সেটা আমাদের এপসাইলনের থেকে ছোট, অর্থাৎ দুইটার ক্ষেত্রে একই আর কি, যে ডিস্টেন্স অফ x, y ও এপসাইলনের থেকে ছোট, ডিস্টেন্স অফ x, y কি হবে এপসাইলনের থেকে ছোট হবে। এবং এখানে একবার ওয়াইটা হলো x এর মধ্যে, এই যে x যে মেট্রিক জগৎ আছে তার মধ্যে অবস্থিত বা ভিতরে অবস্থিত, পরের আবার এই যে ছোট যে গোলকটা রয়েছে সার্কেল অফ x, এপসাইলন তার মধ্যেও অবস্থিত। ঠিক আছে, দুইটা দিয়ে দুইটা আমরা এখানে মান বের করে নিয়েছি, এটাকে দেব সমীকরণ নাম্বার 2। এরপরে ত্রিভুজের অসমতা হতে পাই। ত্রিভুজের অসমতা বলতে কি, যে এখানে দেখেন আমরা এই জিনিসটাকে লিখবো এ ওয়াই। আচ্ছা এই যে এ ওয়াই, আচ্ছা এখানে ত্রিভুজ দেখেন এ একটা বিন্দু, এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, এ এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, এইটা মিলে কি একটা ত্রিভুজ কিন্তু এখানে গঠিত হয়েছে। তাহলে এখানে ত্রিভুজটাকে আমরা কি লিখতে পারি, যে ডিস্টেন্স অফ একটা বাহুর দূরত্ব সমান কিন্তু দুইটা বাহুর দূরত্ব যদি আমরা যোগ করে দিই সেই ক্ষেত্রে কি হবে, একটা বাহুর দূরত্বটা ছোট বা সমান হবে। যেমন বিষয়টা আমি বলি, সাপোজ ধরেন যে কোনো একটা ত্রিভুজ হতে পারে, এটা সমকোণী ত্রিভুজ কিন্তু না, যে কোনো একটা আমি ধরে নিলাম এ বি সি। এখন এখানে ডিস্টেন্স অফ আমি যদি এসি নেই, এ কমা সি সমানে দিলাম প্রথমত, সমান কি ডিস্টেন্স অফ এ কমা বি, আবার প্লাস ডিস্টেন্স অফ বি কমা সি। দেখেন এখানে একটা বাহুর দৈর্ঘ্য সমান দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু হতে পারে না, অবশ্যই কি হবে একটা বাহুর দৈর্ঘ্যটা ছোট হতে পারে কিন্তু সমানও হতে পারে, কিন্তু ছোটও হতে পারে, এইভাবে এটাকে লেখা হয়। এটা হলো ত্রিভুজের অসমতার সূত্র। তাহলে আমার এই যে ডিস্টেন্স অফ দেখেন এ ওয়াই লেস দেন ইকুয়াল কি হয়েছে, ডিস্টেন্স অফ এ এক্স, আবার প্লাস হলো ডিস্টেন্স অফ এক্স ওয়াই। আচ্ছা এরপরে লেস দেন আমরা এখানে ডিস্টেন্স অফ এ কমা এক্স সমান কি পাইছি, যে ডিস্টেন্স অফ ডিস্টেন্স অফ এই যে এ কমা এক্স লেস দেন হলো আর, অর্থাৎ এটা আর এর থেকে ছোট। তাহলে এই যে লেস দেন ইকুয়াল আছে, যখন আমরা ডিস্টেন্স অফ এ কমা এক্স এর মানটা বসাবো তখন কিন্তু লেস দেন হয়ে যাবে, এবং এর মানটা কত, আচ্ছা এটা মানটা আমি আবার এই যে 1 নম্বর সমীকরণে দেখেন, এই যে 1 নম্বর সমীকরণে আমরা মানটা দেখি, ডিস্টেন্স অফ এ কমা এক্স সমান আর মাইনাস এপসাইলন, এই যে আর মাইনাস এপসাইলন বসাই দিলাম। এরপর 2 নং সমীকরণে একটু খেয়াল করেন, ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দেন হলো এপসাইলন, তাহলে এই যে এটা কি প্লাস এপসাইলন আছে, এই যে প্লাস এপসাইলন সমীকরণে 1 ও 2 দ্বারা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ডিস্টেন্স অফ এ কমা ওয়াই এটা কার থেকে ছোট, মাইনাস এপসাইলন প্লাস এপসাইলন কাটা গেলে শুধুমাত্র আর থাকে, আর এর থেকে ছোট। এখন এই যে ডিস্টেন্স অফ এ কমা ওয়াই এইটাকে এটা হলো আর এর থেকে ছোট। আবার এই যে ওয়াই বিলংস টু দেখেন ওয়াই বিলংস টু কি, এখানে যদি আমরা দেখি একটু খেয়াল করেন, ওয়াইটা সার্কেল অফ এক্স কমা এপসাইলনের মধ্যে, তাহলে এই যে ওয়াই বিলংস টু সার্কেল অফ দুটাই আছে আর কি, বুঝছেন, দুটোই এখানে থাকবে। তো এই যে প্রথমত আমরা লিখবো যে হচ্ছে ওয়াই বিলংস টু পুরাটার ক্ষেত্রে যে সার্কেল অফ কি, যে এজ সার্কেল অফ এ কমা আর, তাহলে এইটা কি দেখেন তো ডিস্টেন্স অফ এ কমা ওয়াই,
এ কমা ওয়াই, ডিস্টেন্স অফ এ কমা ওয়াই এটা হলো আর এর থেকে ছোট। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে ওয়াই যেটা রয়েছে ওয়াইটাও কি হবে, এই যে সার্কেলের মধ্যে অবস্থিত যে এস সার্কেল অফ এ কমা আর এর মধ্যে এই যে ওয়াই বিলংস টু সার্কেল অফ এ কমা আর, এরপরে সুতরাং ওয়াই বিলংস টু সার্কেল অফ এই যে এস এক্স কমা এপসাইলন। দেখেন মানে ওয়াইটা এখানে একটা জিনিস বারবার একটু ঝামেলা হচ্ছে যে ওয়াইটা এই গোলকের মধ্যেও আছে, অর্থাৎ ছোট গোলকটার মধ্যেও অবস্থিত, আবার এই যে বড় গোলকটার মধ্যেও অবস্থিত। এই জিনিসটাই এখানে লেখা হয়েছে যে যখন আমরা ছোট গোলকটার ক্ষেত্রে লিখবো যে ওয়াইটা কোন গোলকের ক্ষেত্রে সার্কেল অফ এক্স কমা এপসাইলনের মধ্যে অবস্থিত, বা আমরা বলতে পারি ওয়াইটা আবার এই যে বড় গোলকটার ক্ষেত্রেও বা এর ভিতরে অবস্থিত সার্কেল অফ এ কমা আর এর মধ্যেও অবস্থিত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সার্কেল অফ এক্স কমা এপসাইলন এইটা আর সার্কেল অফ এ কমা আর এটা কি হবে, উপসেট হবে। আচ্ছা তাহলে এই যে উপসেট এই দুটো হলো। এখন আমরা লিখতে পারি যেহেতু এটাও ওয়াই বিলংস টু এটাও ওয়াই বিলংস টু, তাহলে ওয়াই বিলংস টু হবে সার্কেল অফ এক্স কমা এপসাইলন উপসেট বা সাবসেট এস অফ এ কমা আর। তাহলে অতএব এস অফ এ কমা আর একটি খোলা সেট। এখানে খোলা সেটের যে সংজ্ঞাটা আমরা পড়ে আসলাম এখানে কিন্তু সবগুলো কন্ডিশনেই মেনে চলছে। আপনি যদি খোলা সেটের সংজ্ঞাটা আমি আবার আরেকবার একটু দেখাই দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে কি কি থাকবে যে এটা এর মধ্যেই অবস্থিত হতে হবে, আরটা জিরোর থেকে বড় হতে হবে, এবং এরপর হলো সার্কেল অফ এ কমা আর এটা এ এর কি হতে হবে, উপসেট হতে হবে, উপসেট হতে হবে। এই কন্ডিশনগুলো কিন্তু এখানে সবগুলোই মেনে চলছে। যদি আমি একটু দেখাই দিই, দেখেন যে আপনার হলো এখানে যে ওয়াইটা রয়েছে ওয়াইটা কিন্তু এখানে দুইটা গোলকেরই মধ্যে আছে। আচ্ছা এরপরে হলো এখানে যে ব্যাসার্ধগুলো ব্যবহৃত হয়েছে এপসাইলনটাও জিরোর থেকে বড় আরটাও জিরোর থেকে বড় হয়েছে। এরপরে শেষ পর্যায়ে গিয়ে কি হয়েছে যে এই যে এইটা কিন্তু আমার মানে একটা আর একটার উপসেট হয়েছে, কাজেই অতএব এ সার্কেল অফ এ কমা আর একটা খোলা সেট হবে। এই যে এটা বুঝছেন কিনা দেখেন তো, আসলে এটা তো এগুলো হচ্ছে একটু থিওরিক্যাল, প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, তবু আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন কিনা দেখেন। জি ভাইয়া, মুখস্থ মতো করতে একদম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দেখেন আমরা এখন আলোচনা করবো হচ্ছে উপপাদ্য নাম্বার যেটা 2। সেটা বলা হচ্ছে এখানে দুইটা প্রশ্ন রয়েছে 1 এবং 2। এখানে 1 নাম্বারটা 2021 সালে আসছিল, 2 নাম্বারটা তেমন আসে না 2012 সালে আসছিল, তবু আমি দুটোই করাই দিচ্ছি। 1 নম্বরে বলা হচ্ছে দেখা হচ্ছে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ বলতে আপনার কি হবে, ইউনিয়ন সংযোগ মানে ইউনিয়ন একটি খোলা সেট হবে। 2 নম্বরে বলা হচ্ছে দেখা হচ্ছে খোলা সেটের অসীম ছেদ মানে হলো ইন্টারসেকশন, এই ছেদ মানে কি ইন্টারসেকশন, এই দুটো জিনিস কিন্তু জানতে হবে। ছেদ খোলা সেটের অসীম ছেদ কি খোলা হবে প্রশ্ন করা হয়েছে, আমরা উত্তর দিব, তারপর হলো উদাহরণ সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এই হলো মোটামুটি বিষয়। তো আমরা প্রমাণে যাই। প্রথমত 1 নাম্বারটা প্রমাণ করব যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট হবে। তাহলে আমরা প্রথমত ধরে নিলাম যে g1 g2 ডট 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 gn হলো x এর যে কোনো সসীম সংখ্যক খোলা সেট, অর্থাৎ এখানে x একটা মেট্রিক জগৎ, সেই জগতে এরকম g1 g2 ডট 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 gn পর্যন্ত এরকম n সংখ্যক কি রয়েছে, খোলা সেট রয়েছে। এখানে যেহেতু বলা হয়েছে যে কোনো সংখ্যক খোলা সেট নেওয়ার কথা, তাহলে আমরা x একটা মেট্রিক জগতে n সংখ্যক খোলা সেট নিলাম, ঠিক আছে। এবং এখানে বলা হলো সংযোগ একটি খোলা সেট হবে, তার মানে সংযোগ করে দিতে হবে। তাহলে এখানে এই যে g সমান আমাদের কি g1 ডট 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 gn পর্যন্ত, যেহেতু n সংখ্যক আছে সেই g1 g2 ডট 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 gn কে আমরা g লিখতে পারি, ঠিক আছে। তাহলে g সমান কি হবে, এখানে সংযোগ বলা হয়েছে, তাহলে gn টাকে এভাবে লিখতে পারি জি, আর এখানে i সমান কি পর্যন্ত, i এর মান 1 বসালে g1 পাবেন, 2 বসালে g2 হবে, n বসালে gn আমরা পাবো। এখন বলা হলো যে সংযোগটা কি সেট হবে, খোলা সেট হবে, খোলা মানে ফাঁকা সেট হবে, এখানে g হওয়ার কথা, যদি g সমান 5 হয় মানে এটা হবে, আমরা উল্টা প্রমাণ করব, ধরো যে নট ইকুয়াল টু 5 হয় না, সেক্ষেত্রে কি হয় বেশি বলতে এটা প্রমাণ করব আর কি। যাই হোক, তাহলে যদি g সমান 5 হয় সেই ক্ষেত্রে আমার g এক খোলা সেট হবে, তাহলে আমরা ধরলাম যে g নট ইকুয়াল টু 5।
যে জি সমান হলো ফাই নয়, সেই ক্ষেত্রে কি হবে, আবার ধরে নিলাম যে এই যে জি এর মধ্যে এক্স একটা হচ্ছে বিন্দু অবস্থিত। এখানে খোলা সেট, অর্থাৎ আমি খোলা সেটের সংজ্ঞাটা কিন্তু বলছিলাম যে এটা স্মরণ রাখতে হবে বারবার। খোলা সেট হলো, দেখেন জি একটা উন্মুক্ত সেট আমরা ধরে নিলাম, জি এর মধ্যে এক্স হলো কেন্দ্র, আর হলো ব্যাসার্ধ, তাহলে এই দুটো জিনিস কিন্তু থাকতে হবে, এবং সেটা নিয়ে কি হয়, সার্কেল হয়, যেমন সার্কেল অফ এক্স কমা আর। এখানে এই যে কেন্দ্র হলো এক্স, ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে, এবং আর ব্যাসার্ধটা সবসময় জিরোর থেকে বড় হয়, এবং আমাদের এই যে সার্কেল অফ এক্স কমা আর, এটা কি হয়, জি এর উপসেট হয়, জি এর উপসেট হয়, যেহেতু জি হচ্ছে উন্মুক্ত সেট বা খোলা সেট আমরা নিয়ে আলোচনা করতেছি। তো এই যে এখানে যে প্রত্যেকটা জিনিস কিন্তু উন্মুক্ত সেটের সংজ্ঞায় আলোচনা করা হয়েছে, উন্মুক্ত সেটের সংজ্ঞায় কিন্তু প্রত্যেকটা জিনিস রয়েছে। এই জন্য উন্মুক্ত সেটের সংজ্ঞাটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, যে একটা উন্মুক্ত সেট এ বিলংস টু এ, অর্থাৎ এ একটা উন্মুক্ত সেটের ভিতরে একটা উপাদান এ থাকবে, এটা মূলত কেন্দ্র, আর একটা ব্যাসার্ধ থাকবে, সেটা হলো জিরোর থেকে বড়, সেই ক্ষেত্রে এস মানে সার্কেল অফ এ কমা আর এর উপসেট হবে। এই সংজ্ঞাটাই কিন্তু এখানে আমাদের প্রয়োগ করা বা করতে হচ্ছে, যেহেতু খোলা সেট আর উন্মুক্ত সেট দুটো তো সেম জিনিস, ঠিক আছে, জিনিসটা কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে ধরে নিলাম এক্স বিলংস টু যে জি, কেন ধরে নিলাম, ওই যে মিলাতে হবে যে সার্কেল অফ এক্স কমা আর এর উপসেট হবে জি এর, তো এটা মিলানোর জন্যই কিন্তু এই যে এক্স গুলো ধরে নিলাম। এখানে তো আমরা হুট করে কিন্তু কোনো জিনিস ধরে নিতে পারবো না, ধরে নেওয়া হলো ওই সংজ্ঞা, যেহেতু প্রমাণ করতে হবে এটা একটা খোলা সেট, খোলা সেটের সংজ্ঞাটাই মূলত আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে সংজ্ঞা থেকেই কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসবে যে এক্স বিলংস টু জি, আর জি সমান কি, যে জি সমান কিন্তু আমাদের জি আই, এই যে জি সমান জি আই, তাহলে এই যে জি আই মানে জি সমান হলো জি ওয়ান জি টু ডট 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 জি এন, তাহলে এটাকে আমরা একবারে লিখলে আই সমান ওয়ানের থেকে এন, এখানে ইউনিয়ন জি আই, যেখানে আই সমান 1 2 3 4 ডট 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 এন। বা এক্স সমান আমরা কি লিখতে পারি, জি আই লিখতে পারি, এক্স বিলংস টু জি আই, যেহেতু এক্সটা জি এর মধ্যে অবস্থিত, তাহলে জি আই এর মধ্যেও এক্সটা অবস্থিত হবে, তাহলে এক্স বিলংস টু জি আই, আই সমান 1 2 3 ডট 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 এন। যেহেতু প্রত্যেক আই সমান 1 2 3 ডট 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 এন এর জন্য জিআই কি হবে, খোলা হবে, জিআই খোলা হবে, কারণ শুরুতেই বলা হয় যে জি ওয়ান জি টু ডট 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 জি এন কি একটা খোলা সেট, মানে এটা হলো খোলা সেট আমরা এখানে ধরে নিয়েছি, বা এই যে জি সমান ফাই, জি হলো খোলা, তাহলে জি সমান তাহলে এখানে জিআইও কি হবে, যেহেতু আই সমান 1 2 3 ডট 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 এন এর জন্য জিআই একটা খোলা সেট হবে। তাহলে আমাদের এখানে আর আই, দেখেন জি ওয়ান সেটের জন্য যদি একটা গোলক হয় জি টু, যেমন জি তো একটা গোলক, এর ভিতরে আবার অসংখ্য ছোট ছোট গোলক রয়েছে, জি ওয়ান একটা গোলক, জি টু একটা গোলক, ডট 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 জি এন পর্যন্ত একটা গোলক, তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধটা কি হবে, সম্পূর্ণ ব্যাসার্ধটা আর হলেও যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলকগুলো আমরা পাচ্ছি সেগুলোর ব্যাসার্ধ তো আর আই হবে, অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি ভাবে আমরা পাবো একটা গোলক। এর এই দেখেন এইটা যদি আর হয় এই ব্যাসার্ধটা, তাহলে এটা থেকে আবার ছোট ব্যাসার্ধের গোলকটা আমরা আর ওয়ান, এভাবে আর টু আর থ্রি, তাহলে অসংখ্য গোলক হলে আর ওয়ান আর আই দ্বারা প্রকাশ করবো, যেটা এন পর্যন্ত আর কি। তাহলে আর আই গ্রেটার দেন কি হবে, জিরো বিদ্যমান, যেন কি হবে সার্কেল অফ এক্স কমা আর আই, অর্থাৎ ব্যাসার্ধটা এটা হবে জিআই এর উপসেট, যেহেতু অসংখ্য গোলক এর জন্য ব্যাসার্ধটা আর আই হলো জি আই হলো, ঠিক আছে, যেখানে আই সমান 1 2 3 ডট 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 এন। এখন ধরে নিলাম আমরা আর সমান হলো মিনিমাম, আর সমান, আচ্ছা এখন এরপরে দেখেন এখানে আর সমান হলো মিনিমাম কি আর ওয়ান আর টু ডট 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 আর এন পর্যন্ত, যেহেতু আর আই সমান কি 1 2 3 ডট 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 এন পর্যন্ত, তাহলে আমরা যদি মান বসাই দিই আর সমান মিনিমাম হলো আপনার আর ওয়ান আর টু ডট 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 আর এন পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে যে আমার আটটা তো হলো সম্পূর্ণটার ব্যাসার্ধ, সেই আটটা হলো জিরোর থেকে বড়, আর গ্রেটার দেন জিরো, এবং এখানে সম্পূর্ণ যে সার্কেলটা রয়েছে সার্কেল অফ এক্স কমা আর সেটা, এবং এটা হবে উপসেট কার হবে, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সার্কেলগুলো রয়েছে, ঠিক আছে, তাহলে সার্কেল অফ এক্স কমা আর আই বলতে এখানে ওয়ান বসালে মানে এভাবে 1 2 3 4 আই সমান যদি বসান তাহলে অসংখ্য কিন্তু সার্কেল পাবেন। আর এখানে বিষয়টাই হলো যে একটা সার্কেলের ভিতর কিন্তু অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু গোলক রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এই হলো বিষয়, তাহলে আর গ্রেটার দেন জিরো, এবং হলো এস সার্কেল অফ এক্স কমা আর, এটা কি এস
সার্কেল অফ এক্স কমা আর আই, আর এটা সমান কি লেখা যাবে যে উপসেট হবে জিআই এর, ঠিক আছে। যেহেতু আপনার হলো এর কি এস অফ এক্স কমা আর হলো জিআই এর একটা উপসেট, তাহলে এই এস কমা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমরা হচ্ছে গোলক পাবো সেগুলো জিআই এর উপসেট হবে। তাহলে ইহা নির্দেশ করে যে সার্কেল অফ এক্স কমা আর অর্থাৎ সম্পূর্ণ গোলকটা কি হবে আপনার হলো ইউনিয়ন জি আই, মানে আই সমান 1 থেকে এন এর উপসেট হবে। আর এইটা সমান আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি। এই যে জি সমান হলো ইউনিয়ন আই সমান 1 থেকে এন জি আই। তাহলে কাজেই এক্স এর সাপেক্ষে জি খোলা, অর্থাৎ সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা হবে। সসীম সংখ্যক এখানে আমার কিন্তু এন পর্যন্ত, দেখেন নির্দিষ্ট সসীম 1 2 3, এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত হলে সেটা অসীম হইতো। তাহলে এখানে আমরা নির্দিষ্ট সংখ্যক কি নিছি, খোলা সেট কিন্তু নিছি, যেমন জি1 জি2 ডট 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 জিএন পর্যন্ত, এন পর্যন্ত নির্দিষ্ট একটা মান। ইনফিনিটি হলে তো অসীম হইতো। তাহলে সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা। পরীক্ষায় কিন্তু আপনার এভাবে আসতে পারে, দেখেন যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা, অথবা এভাবে আসতে পারে যে দেখাও যে সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা। এই 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 অফারটা বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আবার দেখেন 2 নাম্বার হলো এখানে বলা হলো খোলা সেটের সসীম ছেদও খোলা, সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা। আচ্ছা, তো আমরা এটা এখন প্রমাণ করবো আর কি, এটা তো এই পর্যন্ত গেল। এখন আমরা এই যে দ্বিতীয় অংশটা প্রমাণ করব। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস আমি একটু আগে ভুল বললাম আর কি। বিষয়টা হলো কি, যে এখানে হলো মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা সেট। তাহলে আমরা এখানে দেখলাম এক্স এর সাপেক্ষে জি হলো খোলা, এখানে সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা। তো এটা হলো আমার এই যে দ্বিতীয় অংশের মানে প্রমাণটা, কিন্তু এই যে খোলা সেটের সসীম ছেদও খোলা, এটা এখন আমরা দেখাবো। তো এটা এখানে দেশে, তো যাই হোক দেখেন ধরি আমরা এখানে কি করব, যে সসীম সংখ্যক বলা হয় যে সসীম ছেদও খোলা। তাহলে সসীম সংখ্যক আমরা একটা সেট ধরে নিব জি1 জি2 ডট 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 জিএন, এবং এখানে একটা মেট্রিক জগৎ সেটা হলো এক্স এর সসীম সংখ্যক খোলা সেট। এবং জি সমান সেই ক্ষেত্রে কি হবে, জি সমান কিন্তু জি1 জি2 ডট 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 জিএন। তাহলে জি সমান আমরা এই যে জি1 জি2 ডট 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 জিএন, এটাকে কি লিখতে পারি, যে এখানে যেহেতু বলা হয়েছে ছেদো, এই যে ছেদো তার মানে ইন্টারসেকশন, এখানে আমরা এন সমান 1 এর সরি আই সমান দেব আই সমান 1 এর থেকে এন পর্যন্ত, আর এখানে জি আই দিলেই কিন্তু আমার এই যে উপরের এইভাবে আর লিখতে হচ্ছে না। তাহলে এই যে ইন্টারসেকশন আই সমান 1 এর থেকে এন জি আই। এখন যদি জি সমান ফাই হয় তবে জি একটা কি হবে, খোলা হবে। তাহলে আমরা ধরে নিব জি নট ইকুয়াল টু ফাই। এইটার ক্ষেত্রে তফাৎ হলো এখানে ছিল ইউনিয়ন, এখানে হবে ইন্টারসেকশন, এতটুকুই। তাহলে আবার ধরি যে এই জি এর মধ্যে কি একটা এক্স বিন্দু থাকতে হবে, অর্থাৎ এই যে যেটা বললাম কেন্দ্র থাকতে হবে এক্স, আর ব্যাসার্ধও থাকতে হবে আর। তাহলে এক্স বিলংস টু জি সমান কি পাচ্ছি আমরা, ইন্টারসেকশন আই সমান 1 এর থেকে জি আই সমান 1 2 3 ডট 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 এন। এক্স যেহেতু জি এর মধ্যে রয়েছে তাহলে জি আই এর মধ্যেও থাকবে। তাহলে এই যে এক্স বিলংস টু জি আই, যেহেতু প্রত্যেক আই সমান 1 2 3 ডট 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 এন এর জন্য জি আই খোলা, তাহলে এখানে আমার আর আই হবে ব্যাসার্ধ, যেহেতু এখানে কি 1 2 3 এখানে অসংখ্য গোলক রয়েছে, একটা বড় মানে জি একটা হচ্ছে আমরা খোলা সেট নিলাম, কিন্তু ওর ভিতরে অসংখ্য কি রয়েছে, খোলা সেট রয়েছে জি1 জি2 ডট 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 এইভাবে জিএন পর্যন্ত। তাহলে এই ব্যাসার্ধটাও ভাগ হয়ে যাবে সেই ক্ষেত্রে, এই জন্য আড়াই এটা জিরোর থেকে বড় বিদ্যমান থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গোলকটা হবে বা সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সার্কেল অফ এক্স কমা আর আই, এটা জিআই এর উপসেট হবে, যেখানে আই সমান 1 2 3 ডট 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 এন। এই হলো বিষয়। তো এখন এর পরে যদি একটু খেয়াল করেন যে ধরি সেই ক্ষেত্রে আর মিনিমাম সমান কি হবে, আর1 আর2 ডট 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 আর এন, এবং আরটা তো অবশ্যই ব্যাসার্ধটা জিরোর থেকে বড়। তাহলে আমরা পাচ্ছি সার্কেল অফ এক্স কমা আর, অর্থাৎ বড় যে গোলকটা রয়েছে সেটা এটা উপসেট হবে কার, এস সার্কেল অফ এক্স কমা আর আই এর, অর্থাৎ ছোট ছোট যতগুলো আমরা সেখানে গোলক পাবো সবগুলোরই কিন্তু উপসেট হবে। এবং এটা হচ্ছে জিআই এর উপসেট, আমরা লিখতে পারি জিআই হলো কি প্রত্যেকটা গোলক জি1 জি2 ডট 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 জিএন পর্যন্ত। আচ্ছা, তাহলে ইহা নির্দেশ করে যে সার্কেল অফ এক্স কমা আর হলো আমার এন আই সমান মানে ইন্টারসেকশন আই সমান 1 এর থেকে এন জি আই সমান জি এর উপসেট। তাহলে এই কাজে এক্স এর সাপেক্ষে জি খোলা, অর্থাৎ সসীম সংখ্যক খোলা ছেদ খোলা। জিনিসটা কি বোঝা গেল?
বুঝছেন কিনা দেখেন। জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে বলা হলো খোলা সেটের অসীম ছেদক কি খোলা? বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন বলা হলো খোলা সেটের অসীম ছেদক কি খোলা, সেটা বলা হয়েছে। তো আমরা এখানে দ্বিতীয় অংশটা দিব খোলা সেটের অসীম ছেদক খোলা নয়। তৃতীয় অংশটাকে আমরা ধরে নিব জি এন সমান হলো -1/n, 1/n, n বিলংস টু n, অর্থাৎ n মান হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 1 2 3 4 এভাবে বসাতে পারবেন। একটি r, d এর অর্থগোল খোলা সেট গোত্র যেখানে d প্রচলিত মেট্রিক, তাহলে এখানে তো d একটা মেট্রিক, তাহলে ছেদ n সমান 1 এর থেকে ইনফিনিটি। আমরা উভয় দিকে n সমান 1 এর থেকে ইনফিনিটি ইন্টারসেকশন নিলাম, তাহলে ইন্টারসেকশন n সমান 1 এর থেকে ইনফিনিটি gn সমান, এই যে এদিকেও আবার কি করলাম, ইন্টারসেকশন n সমান 1 এর থেকে ইনফিনিটি -1/n, 1/n, এবং সেই ক্ষেত্রে এখানে 1 বসালে দেখেন 1 বসান 2 বসান, সেই ক্ষেত্রে কিন্তু -1/2 আর এটা হবে 1/2 এই রকমের হবে। সেই ক্ষেত্রে আমরা 0 পাবো আর কি, কারণ একটা প্লাস মান একটা মাইনাস মান, সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। তাহলে বদ্ধ সেট যা আর এর সাপেক্ষে খোলা নয়। এই জিনিসটা কি বোঝা গেল? একটা বদ্ধ সেট পাচ্ছি অর্থাৎ 0 পাচ্ছি। যদি শুধু আমার 5 পাইতাম বা হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট কোনো মান না থাকলে ফাঁকা সেট হলে সেটা কিন্তু আপনার খোলা সেট হইতো। তো এই হলো বিষয়, এটা আপনি জাস্ট ধরে নিয়ে এটা একটু পড়ে নিলেই হয়ে যাবে। তো এই ম্যাথটা কি বোঝা গেল কিনা দেখেন, আমরা পরে আরেকটা ম্যাথে যাই। হ্যালো, হ্যাঁ শিখাবা। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো হচ্ছে উপপাদ্য নাম্বার 8টা। বলা হচ্ছে প্রমাণ করো যে আর এন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ। এখানে আর এন হলো ইউক্লিডীয় জগৎ আর কি, এবং সম্পূর্ণ মেট্রিক জগৎ। আমরা মেট্রিক জগৎ এর সংজ্ঞাটা কিন্তু প্রথমেই আলোচনা করেছিলাম যে মেট্রিক জগৎ হতে গেলে আমাদের 4টা কন্ডিশন মেনে চলতে হবে। তাহলে এই যে আর এন একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ, এটা দেখাতে গেলে প্রথমত আপনাকে দেখাতে হবে যে মেট্রিক জগৎ কিনা, এরপরে দেখাতে হবে সেটা ইউক্লিডীয় জগৎ কিনা। ঠিক আছে, তো আমরা এটা 2022 সালে আসছে, তেমন গুরুত্বপূর্ণ না, তবে পরবর্তীতে আমরা শিখে রাখি আর কি। দেখেন যেখানে প্রথমত আমরা দেখাবো যে আমরা হচ্ছে ইউক্লিডীয় যে জগৎ রয়েছে সেখান থেকে কি দেখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এই রকমের আমি যদি আবার একটু সংজ্ঞাটা দেখাই দিই তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। যেমন এই যে ইউক্লিডীয় জগৎটা হলো যে এখানে x1 x2 xn এরকম যদি n সংখ্যক বিন্দু থাকে, তাহলে x এর নর্ম সমান কি হবে, রুট ওভার হবে। রুটটাকে আমি বলছিলাম হাফ আকারে লেখা যাবে, আর এখানে প্রত্যেকটা বিন্দুর কি হবে দেখেন মডুলাস হবে, তার উপরে স্কোয়ার হবে। এই হলো বিষয়। তো আমরা এখানে একটা বিন্দু ধরে নিলাম, সেটা হলো কি যে এক্স কে মাইনাস হলো ওয়াই কে এর মডুলাস, এবং এখানে সামেশন দিয়ে কে সমান 1 এর থেকে n, অর্থাৎ এখানে n সংখ্যক কি রয়েছে বিন্দু রয়েছে। তো আপনাকে এটা প্রমাণ করতে গেলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হবে যে ডি অফ এক্স কমা ওয়াই সমান সামেশন n সমান 1 এর থেকে n, এখানে এক্স কে মাইনাস ওয়াই কে এর মডুলাস তার উপর স্কোয়ার, এবং এর সম্পূর্ণের উপর পাওয়ার হলো 1/2 মেট্রিক সহ আর এন একটা মেট্রিক যোগ। এখন আমরা 1 নম্বরে দেখাবো। 1 নম্বর কন্ডিশনটা ছিল, এটা ছিল মূলত 1 নম্বর কন্ডিশন যে আপনার ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই এটা 0 থেকে বড় বা সমান হবে। তাহলে এটা আমার এইটা থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি কি, এটা আমরা জানি যে এক্স কে মাইনাস হলো ওয়াই কে এর মডুলাসটা এটা 0 থেকে বড় বা সমান হবে। কেন সমান হবে দেখেন, এক্স কে মাইনাস হলো ওয়াই কে মান যাই হোক এর মডুলাসটা থাকার কারণে অবশ্যই এটা একটা ধনাত্মক মান হবে। ধনাত্মক মান মানে কি, যে 0 থেকে বড় বা সমান। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি যে এক্স কে মাইনাস ওয়াই কে এর মডুলাস গ্রেটার দেন ইকুয়াল 0, যেখানে কে সমান হলো 1 2 3 n। তাহলে এখন উভয় পাশে বর্গ করে দিলে এস কে মাইনাস ওয়াই কে এর উপরে স্কোয়ার, আর এখানে গ্রেটার দেন ইকুয়াল 0 এর উপরে স্কোয়ার মানে 0ই। এখন আমি উভয় পাশে সামেশন যদি নেই, সামেশন কে সমান 1 এর থেকে n, এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাসের উপরে স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এর সাথে তো সামেশন নিলেও সেটা 0 হয়ে যাবে। এরপরে আমি কি করলাম, উভয় পাশে পাওয়ার হাফ নিলাম, তাহলে সামেশন কে সমান 1 এর থেকে n, এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাসের উপরে স্কোয়ার পাওয়ার হলো হাফ, আর এখানে গ্রেটার দেন ইকুয়াল 0 এর সাথে আপনি পাওয়ার হাফ নিলেও সেটা 0ই হবে। এখন এই যে ডি অফ এক্স কমা ওয়াই সমান কি লেখা যায়, এই মানটা লেখা যায়। তাহলে এই মানটা যেহেতু এখানে আছে, এটাকে আমি লিখতে পারি ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই এটা গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এই আমার প্রথম অংশটা কিন্তু মানে দেখানো হয়ে গেল। এখন 2 নম্বরে যদি যাই, আমাদের দেখাতে হবে 2 নম্বর কন্ডিশনটা কি, ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0, এবং এটা কখন হবে, যদি এবং কেবল যদি এক্স সমান ওয়াই হয়। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে ধরে নিলাম যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0। তাহলে আমার এই যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান এই যে এই মানটা এখানে বসানো হয়েছে সমান 0। এখন দেখেন হাফ যদি এদিকে হাফ আছে, এই হাফটা যদি মানে যে কোনো পাশে আপনি হাফ টাফ নেন তাহলে কি হবে, এটা 0-র সাথে গিয়ে এটা কিন্তু আপনার হচ্ছে 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি উভয় পাশে স্কোয়ার করে দেন, স্কোয়ার করলে কিন্তু এই যে উপরে 2/2 মানে 1 হয়ে যাবে, 0-র উপরে স্কোয়ার মানে 0 হয়ে যাবে। তাহলে আপনার হাফটা থাকলো না পাওয়ারটা, তাহলে সামেশন কে সমান 1 থেকে n এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাসের উপর স্কোয়ার সমান 0 হয়ে যাবে। সামেশনটা আপনি সমানের ডান পাশে 0-র সাথে যদি দিয়ে দেন তাহলে আবার কি হয়ে যাবে, এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাসের উপর স্কোয়ার হয়ে যাবে সমানের এদিক 0। আবার আপনি যদি এখানে মডুলাস আর স্কোয়ার উড়াই দেন তাহলে এখানে 0 থাকার কারণে কিন্তু এটা এস কে মাইনাস ওয়াই কে হবে। ঠিক আছে, কারণ এখানে স্কোয়ারটা যদি সমানের ডান দিকে যায় তাহলে রুট হয়ে গেল, রুট ওভার 0, তার মানে 0। এইভাবে আপনি যাই করেন 0 পাবেন। তাহলে এখানে এস কে আর মাইনাস ওয়াই কে ডান দিকে গিয়ে প্লাস ওয়াই কে হয়ে যাবে। তাহলে এখানে কে আর কে বাদ দিলে এক্স সমান কিন্তু আপনি ওয়াই পাচ্ছেন। এখন আমরা বিপরীত ক্রমে দেখবো এক্স সমান ওয়াই থেকে, আবার আমরা হচ্ছে পূর্বে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0 এটা পাই কিনা। তাহলে দেখেন, তাহলে আমার শেষের লাইন থেকেই শুরু হবে। ধরি এক্স সমান ওয়াই, তাহলে এস কে সমান ওয়াই কে হবে, এরপর হবে এস কে মাইনাস ওয়াই কে, মানে যেভাবে আসে এর উল্টো দিক থেকে শুধু লিখেই যাবেন। ঠিক আছে, তাহলে এস কে মাইনাস হবে ওয়াই কে সমান 0, এরপর এস কে মাইনাস ওয়াই কে এখানে মডুলাসও নিলাম, এর উপর স্কোয়ারও নিলাম, তাহলে 0-র মডুলাস এর উপর স্কোয়ার, তাহলে তো 0-ই হবে। এবার উভয় পাশে সামেশন নেন, সামেশন কে সমান 1 থেকে n এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাসের উপর স্কোয়ার সমান কিন্তু আপনি 0-ই পাবে। এইভাবে মূলত ক্যালকুলেশন গুলো করতে হবে। এবং উভয় দিকে যে পাওয়ার হাফ নেওয়া হয়েছে, হাফ নিলে আপনি এখানে যে জিনিসটা পাচ্ছেন যে সেটা এইটা আবার আমরা দেখছিলাম যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান লেখা যায়। তাহলে এখানে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0, তাহলে আমরা ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান 0 পাচ্ছি যদি এবং কি বল যদি এক্স সমান ওয়াই হচ্ছে যখন। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা কি প্রথমে আমরা কি ধরে নিয়েছিলাম, ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান এই মানটা আমরা নিয়েছিলাম। প্রথমত আমরা ধরে নিয়েছিলাম বা এইটা আমরা দেখাবো আর কি, সেটা তো এইটা নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এখানে আমরা সমান দিয়ে সামেশন কে সমান 1 থেকে n, এখানে এক্স কে মাইনাস ওয়াই কে রয়েছে, তো এখানে আমরা মাইনাস কমন নিলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এস কে মাইনাস ওয়াই কে এর মডুলাস, তাহলে এখন আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই সেই ক্ষেত্রে ওয়াই কে মাইনাস হবে এক্স কে, কিন্তু এই মডুলাসটা থাকার কারণে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গিয়ে আবার এটা হবে ওয়াই কে মাইনাস এক্স কে। ঠিক আছে, এটাই এখানে হয়েছে, মাইনাস কমন নিছি, কিন্তু মাইনাস কমন নিছি ঠিক আছে, কিন্তু মাইনাসটা কিন্তু আর এখানে আপনার বাইর হয় না, এটা কিন্তু প্লাস হয়ে গেছে মডুলাসের কারণে, অথবা আপনি বলতে পারেন স্কোয়ারের কারণে। তাহলে এখানে আপনার ওয়াই কেটা সামনে আসলো আর এস কেটা পরে গেল, কিন্তু ওয়াই কে মাইনাস এস কে হয়ে গেল, এর মডুলাসের উপর স্কোয়ার, পাওয়ার হলো 1/2। এখন এটা ডিস্টেন্স অফ কি লেখা যাবে, যেহেতু আমার যখন এক্স কেটা প্রথমে ছিল তখন এখানে এক্স প্রথমে হয়েছে, ওয়াই কে যখন পরে ছিল তখন ওয়াই প্রথমে হয়েছে, মানে পরে হয়েছে। তো এখানে দেখেন ওয়াই কেটা প্রথমে আছে, তাহলে ডিস্টেন্স অফ ওয়াই হবে, আর এখানে কে এক্স কেটা পরে আছে, তাহলে এক্সটা আমার পরে হবে। তাহলে এই যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান ডিস্টেন্স অফ ওয়াই কমা এক্স আমরা পাইলাম, এটাই ছিল আমার 3 নম্বর কন্ডিশন। এই যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান ডিস্টেন্স অফ ওয়াই কমা এক্স, এটা আমার এখানে দেখানো হলো। এখন আমরা 3 নম্বরে যাবো, মানে 4 নম্বর কন্ডিশনটা দেখাবো। 4 নম্বর কন্ডিশনটা কি, যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই, এই যেখানে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল ডিস্টেন্স অফ এক্স কমা জেড প্লাস হলো ডিস্টেন্স অফ জেড কমা ওয়াই। তো এগুলো তো আমি সংজ্ঞা থেকে বলিয়েই দিলাম আর কি, যে এই যে এটা হলো এক্স ওয়াই যদি হয় তাহলে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান আমার এখানে একটা মাঝে যদি বিন্দু থাকে, যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল হবে ডিস্টেন্স অফ এক্স কমা জেড, তারপর হবে ডিস্টেন্স প্লাস ডিস্টেন্স অফ জেড কমা ওয়াই হবে। তো এটা এখানে আমরা প্রমাণ করবো যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই সমান আমরা এই মানটা ধরে নিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে সামেশন কে সমান 1 থেকে n, এখানে এক্স কে মাইনাস হলো এই মানটা আমরা অতিরিক্ত নিয়ে আসলাম। দেখেন মাইনাস আর প্লাস কাটা দিলে আমার মাইনাস ওয়াই কে হয়ে যাবে, এর মডুলাসের উপর স্কোয়ার, পাওয়ার হলো 1/2। এখন ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল, এটা হচ্ছে মিনওয়াক্সির যে অসমতা রয়েছে, এটা আমরা ফার্স্ট ইয়ারেও পড়ে আছি লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টে। ঠিক আছে, তো সেখান থেকে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। আমি এখানে বলতেছি যে এইটা হলো, এইটা থেকে আপনি এই সূত্রটা অনুযায়ী এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স অফ দেখেন এক্স কমা ওয়াই সমান ছিল, কিন্তু এই যে সমানটা যখন আমরা মিনওয়াক্সির অসমতা প্রয়োগ করবো তখন এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল, আর এখানে হবে সামেশন কে সমান 1 থেকে n, আর এখানে এই যে এস কে মাইনাস জেড কে এর মডুলাস তার উপর স্কোয়ার হবে, হাফটাও এর উপরে পড়বে। এরপর এই যে প্লাস আছে প্লাস দেন, সামেশন কে সমান 1 থেকে n হবে, আর এখানে জেড কে মাইনাস ওয়াই কে আছে, এর মডুলাসের উপর স্কোয়ার এবং পাওয়ারটা এর উপরে পড়বে 1/2। তাহলে এখন দেখেন এটা ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল কি আছে, এই যে এক্স কে আগে আছে তাহলে এক্সটা হবে, তারপর জেড আছে এই যে জেড হবে, ডিস্টেন্স অফ এক্স কমা জেড প্লাস হবে, এখানে জেড আগে আছে ওয়াই পরে আছে, তাহলে ডিস্টেন্স অফ জেড কমা ওয়াই হবে। তাহলে অতএব আমরা এত মেট্রিক সহ
Rn একটা মেট্রিক জগৎ, সেটা আমরা এখানে যে 4টা কন্ডিশন ছিল মেট্রিক জগৎ হওয়ার জন্য সবগুলো মেনে চলছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যে এটা হলো আমার একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ কিন্তু বলাই যায়, বা মেট্রিক জগৎ কথাটা কিন্তু বলা যায়। এখন আমরা দেখাবো যে Rn একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ, সেই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা দেখাবো Rn প্রত্যেক কোষীয় অনুক্রমের Rn লিমিট বিন্দু আছে। তাহলে ধরি x সমান xi ধরে নিলাম আর y সমান yi। তাহলে ধরি Rn xm একটি কোষীয় অনুক্রম, যেখানে xm সমান হলো x1 টু দি পাওয়ার m ডট 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 xn টু দি পাওয়ার m। অর্থাৎ এখানে যেহেতু আর পাওয়ারটা কোন দিকে আছে দেখেন উপরে আছে, তো এই জন্য xm সমান আপনার x1, এই এমটা উপরে হবে x2, এর এমটা উপরে হবে x3, ভাবে যেতে যেতে xn এমটা উপরে লিখতে হবে। যেহেতু xm কোষীয় অনুক্রম, সুতরাং কোষীয় অনুক্রমের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে এপসাইলনটা 0 থেকে বড় হয় এবং একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, যেন কি হয় ডিস্টেন্স অফ xm, xr সমান এই জিনিসটা হয়। এটা আমরা সংজ্ঞা থেকে জানি, এবং এটা লেস দেন এপসাইলন, এবং m আর r এইটা ধনাত্মক যে n একটা থাকে সেই n এর থেকে বড় হয়। সংজ্ঞাটা একটু খেয়াল করবেন, দেখে আসবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এরপরে আমরা বা দিয়ে লিখতে পারি যে সামেশন i সমান 1 এর থেকে n, এই যে xm, আচ্ছা বা দিয়ে আমরা এই যে এইটা থেকে ক্যালকুলেশনটা মূলত শুরু করতেছি। দেখেন যে সামেশন i সমান 1 এর থেকে n, ঠিক আছে। আমরা উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, হাফ মানে কি, এটা তো মানে তো রুট, তাহলে উভয় দিকে স্কোয়ার করে গেলে স্কোয়ার রুটে কাটা, এখানে কিন্তু স্কোয়ার সেই ক্ষেত্রে চলে আসবে, তাহলে স্কোয়ার রুটে আমার কাটা গেল। এই হাফ মানেই কিন্তু আপনার রুট, তারপরে বর্গ করা হলো। আমি আবার বলি, এই যে 1/2 যেটা রয়েছে সেটা মানে রুট, তাহলে এখানে স্কোয়ার করে দিলে স্কোয়ার রুটে কাটা যাবে সেই ক্ষেত্রে। তাহলে এখানে থাকবে সামেশন i সমান 1 এর থেকে n xim, তারপর xi r, আর এখানে তো স্কোয়ার আছে, সেই স্কোয়ার লেস দেন বর্গ করার কারণে এপসাইলনটা স্কোয়ার হয়ে গেল, আর এখানে m, r গ্রেটার দেন হলো n। এরপরে সামেশন i সমান 1 এর থেকে n xim মাইনাস হলো xi r, আর এটা কি দেখেন এই যে স্কোয়ারটা থাকার কারণে আমরা মডুলাস দিয়ে দিতে পারি। মডুলাস কেন দিতে পারি, কারণ হলো দেখেন এখানে আমি যদি 2 লিখি, এই যে -2 লিখলাম এবং এর মডুলাস দিলাম, আর এখানে -2 এর উপরে স্কোয়ার দিলাম, তো দুটার কাজ কি, -2 এই মডুলাসটা +2 বানাই দিবে, আবার স্কোয়ারটা কি করবে, -2টাকে কিন্তু আচ্ছা এখানে সরি, এখানে যদি আমি হচ্ছে 4 দিই আর কি, বা 2 স্কোয়ার দিই, 4 এ দিলাম, ঠিক আছে 4 দিই, তাহলে আমার এই যে মডুলাসটা করতেছে মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে, +4 হয়ে গেল। আবার এখানে -2 এর উপর যদি স্কোয়ার দিই, তাহলে এই মাইনাসটাকে কি করে দিচ্ছে, 4 করে দিচ্ছে, মানে মাইনাসটাকে কিন্তু স্কোয়ারটা প্লাস করে দিচ্ছে। তাহলে এখানে মডুলাসের এবং স্কোয়ারের দুটার কাজ একই, তাহলে আমি চাইলেই কিন্তু একটা সংখ্যাকে মডুলাসের উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। যেমন এখানে স্কোয়ার আছে, আমি চাইলে এটাকে এখানে মডুলাস কথাটা দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে হলো আপনার এই যে এখানে স্কোয়ারটা থাকার কারণে এখানে মডুলাসটা দেওয়া হয়েছে, কারণ মডুলাসের কাজ যা স্কোয়ারের কাজ তাই, মাইনাস থাকলে প্লাস করে দিবে, এই তো। তাহলে xim মাইনাস হলো xi r, এর মডুলাসের উপর স্কোয়ার লেস দেন এপসাইলনের উপর স্কোয়ার m, r গ্রেটার দেন n। এখন এই যে শেষের যে লাইনটা ছিল সেটা আমি পরের পেজে হুবহু উড়াই নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এখানে হচ্ছে সামেশন i সমান 1 এর থেকে n xim মাইনাস xi r, এর মডুলাসের উপর স্কোয়ার লেস দেন এপসাইলনের উপর স্কোয়ার m, n গ্রেটার দেন n। এখন আমার কাজ হলো কি, যে i সমান 1 2 3 4 এভাবে n পর্যন্ত বসা। তাহলে 1 বসালে কি হবে, x1 টু দি পাওয়ার m মাইনাস x1 টু দি পাওয়ার r হবে লেস দেন এপসাইলন উপর স্কোয়ার, তারপর 2 হলে 2 হবে, দেখেন 2 বসানো হয়েছে, এভাবে যেতে যেতে ডট 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 n হয়ে যাবে, এবং লেস দেন এটা এপসাইলন স্কোয়ার। এরপরে আবার কি হলো x1, আবার যদি প্রত্যেকটাতে আমি কি করে দিই, স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে উভয় পাশের স্কোয়ার স্কোয়ার কাটা যায়, এখানে স্কোয়ার স্কোয়ার কাটা দেওয়া যায়, এখানেও আবার কি স্কোয়ার স্কোয়ার কাটা দেওয়া যায়, সেই ক্ষেত্রে x1 টু দি পাওয়ার m মাইনাস x1 টু দি পাওয়ার r লেস দেন এপসাইলন, x2 টু দি পাওয়ার m মাইনাস x2 টু দি পাওয়ার r, এর মডুলাস লেস দেন এপসাইলন। তাহলে এইভাবে যেতে যেতে কিন্তু এপসাইলন, তাহলে এটাই মূলত হলো কোষীর। আমরা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে আমরা কি বলে রিয়েল অ্যানালাইসিসেও শিখে আসছিলাম যে x1 টু দি পাওয়ার m মাইনাস হলো x1 টু দি পাওয়ার r, এটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, এটাই কিন্তু মূলত হচ্ছে কোষীর অনুক্রম, ঠিক আছে। তাহলে ইহা নির্দেশ করে n সংখ্যক অনুক্রম x1 টু দি পাওয়ার m x2 টু দি পাওয়ার m ডট 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 xn টু দি পাওয়ার m এর প্রত্যেকটি একটি বাস্তব সংখ্যার কোষীর অনুক্রম। এই যে প্রত্যেকটাই তো আপনার এটা একটা কোষীর অনুক্রম, এটা একটা কোষীর অনুক্রম, এটা একটা কোষীর অনুক্রম, তাহলে প্রত্যেকটাই কি হচ্ছে, কোষীর অনুক্রম হচ্ছে। এটা একটা x1 টু দি পাওয়ার m বিন্দু, x2 টু দি পাওয়ার m বিন্দু, xn টু দি পাওয়ার m বিন্দু, এর প্রত্যেকটি কি এক একটা করে বাস্তব কোষীর অনুক্রম। যেহেতু আর সম্পূর্ণ কথাটা বলা হয়েছে, তাহলে সুতরাং উপযুক্ত অনুক্রমের প্রত্যেকটি বাস্তব সংখ্যার অভিসারী হবে। তাহলে অভিসারী নির্ণয় করা
আমি কিন্তু বলে দিয়েছিলাম। আমি যদি আবার একটু সংজ্ঞাটা দেখাই দিই যে অভিসারী হওয়ার ক্ষেত্রে আমার যে জিনিসটা জানতে হয় যে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন সমান এক্স, এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। তো এই জিনিসটাই আমি এখানে একটু বলে দিই। দেখেন যে অভিসারী হবে এক্স আই এম অনুক্রম এক্স আই বিলংস টু আর এর অভিসারী। তাহলে এখানে কি দেন লিমিট ওটা ওখানে যেভাবে ছিল n টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে m টেন্স টু ইনফিনিটি হয়েছে, ওখানে x ছিল সমান x ছিল, তাহলে এখানে x আই m সমান হবে x আই। এই হলো বিষয়। এখানে কি ছিল আমি যদি আবার একটু দেখাই দিই, মানে বিষয়টা কিন্তু ওটার সাথে মিলালাই যে এক্স এন ছিল, তাহলে এখানে এনটা নিচে ছিল কিন্তু ওখানে যে আমার উপরে আর এন আছে, মানে এখানে যে এই যে উপরে এনটা থাকার কারণে এখানে হ্যাঁ এখানে এই যে উপরে এমটা হবে আর কি, ঠিক আছে। মানে এভাবে নিতে হবে, আর শেষে গিয়ে যে এক্স এম সমান এক্স হয়েছে, তো এটাই আমাদের মূলত প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এটা সমান এক্স আই, আই সমান 1 2 3 ডট 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 এন। এখন দেখেন লিমিট এম টেন্স টু ইনফিনিটি, আই এর মান যেহেতু 1 2 3, এখানে 1 বসানো হইলো সমান x1 হবে, কমা 2 বসালে x2 টু দি পাওয়ার m x2 হবে, ডট 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 এভাবে যেতে যেতে xn টু দি পাওয়ার m xn হবে, ঠিক আছে। তাহলে সুতরাং আমি সবগুলো থেকে দেখেন বাম পার্শ্বগুলো থেকে সবগুলো থেকে কি করতে পারি, লিমিট m টেন্স টু ইনফিনিটির কমন নিতে পারি, নিলে এখানে x1 টু দি পাওয়ার m, কমা এখানে থাকে x2 টু দি পাওয়ার m, কমা ডট 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 এখানে xn টু দি পাওয়ার m থাকে, আর সমানের এদিক কি থাকে x1 x2 ডট 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 xn থাকে, ঠিক আছে। তাহলে এখানে লিমিট m টেন্স টু ইনফিনিটি, এখানে xm মানে হলো x1 টু দি পাওয়ার m, x2 টু দি পাওয়ার m ডট 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 xn টু দি পাওয়ার m, আর সমানের এদিক x সমান কত x1 কমা x2 ডট 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 xn। তাহলে x বসাই দিলাম, তাহলে এটা যে অভিসারী সেটার কন্ডিশনটাও কিন্তু মেনে চললো। তাহলে অতএব x এম অনুক্রমটি x বিলংস টু Rn এ অভিসারী, অর্থাৎ আমরা বলতে পারি ইউক্লিডিয়ান জগৎ Rn সম্পূর্ণ। তো এটাই হলো মূলত প্রমাণটা আর কি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ এরপরে দেখেন 1 লেকচার শেষ হলো, 2 লেকচার এরপরে শুরু হবে। তো শুরুর দিক থেকে শেষ পর্যন্ত আশা করি সুন্দরভাবে বুঝছেন। না বুঝলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কিংবা মেসেঞ্জার গ্রুপে বলবেন। সকলকে ধন্যবাদ।